দেখতে দেখতেই গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আওয়ামী লীগের ১৫ বছরে তাদের নেতা-মন্ত্রীরা যা না কামিয়েছে, তা কামিয়েছে এনসিপি দলের সমন্বয়ক এই ৮ থেকে ৯ মাসের মধ্যেই। বিভিন্ন সচিব, উপসচিব এবং উপদেষ্টা মণ্ডলীদের যারা একান্ত ব্যক্তিগত সচিব, তাদের অ্যাকাউন্টে এখন কোটি কোটি টাকা। কেউ বা ৩০০ কোটি টাকা, কেউ বা ৪০০ কোটি টাকা, কেউ বা তারও অধিক। এত পরিমাণ টাকা তারা এই অল্প সময়ের মধ্যে নিয়োগ বাণিজ্যে কামিয়েছে। ৫ই আগস্ট পরে এদেশে যে সমন্বয়করা ছিল, তারা বিভিন্ন দপ্তরে যে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেছে, তার সবটুকুই হয়েছে অর্থের লেনদেনের মাধ্যমে। এবং এই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো ঘটনা ঘটেছে সালাউদ্দিন তানভীরকে ঘিরে। এই সালাউদ্দিন তানভীর একজন দরবেশ। তার পোশাকে আশাকে, তার যে ব্যক্তিগত পরিচ্ছদ, সেটা দেখলে যে কেউ নির্দ্বিধায় বলবে একজন আল্লাহওয়ালা মানুষ। তিনি কখনোই দুর্নীতির সাথে, কোনো খারাপ কাজের সাথে যুক্ত হতে পারেন না। সেই তানভীর কিনা ৪০০ কোটি টাকার মালিক হয়েছে এই কয়দিনের মধ্যে। তার বিরুদ্ধে ডিসি নিয়োগের ব্যাপারে নিয়োগ বাণিজ্যের কথা উঠেছে। এবং এছাড়াও এদেশের যে শিক্ষা কার্যক্রম, শিক্ষা যে মূল উপকরণ, পাঠ্যপুস্তক তৈরির যে একটা প্রথা রয়েছে আমাদের দেশে, জানুয়ারির মধ্যে বাচ্চাদের হাতে বই তুলে দেয়া, এবং সেখানে তিনি কোটি কোটি টাকা কামিয়েছেন। এখন পর্যন্ত সবগুলো স্কুলে বাচ্চারা বই পায়নি, কিন্তু কোটি কোটি টাকা চলে গেছে সেই মুখ্য সমন্বয়কের তহবিলে। যার চেহারা, যার পোশাক পরিচ্ছদ দেখলে একজন মানুষ কখনোই চিন্তা করতে পারবে না যে এই মানুষটা এত পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে বা এত পরিমাণ অর্থ অবৈধভাবে ইনকাম করেছে। আওয়ামী লীগের সরকার বা তাদের দলীয় নেতারা যে ইনকাম করেছে, তার সময় ছিল দীর্ঘমেয়াদী, যার ফলে তারা যে ইনকামগুলো করছে তা মানুষের চোখে ধরা পড়লেও, দৃষ্টিকটু হলেও বা অবৈধ ইনকাম হলেও সেটার একটা ব্যাপ্তি ছিল। এই এনসিপি দলের নেতারা এই ৮ থেকে ৯ মাসে যে ইনকাম করেছে, আসিফ মাহমুদ ভূঁইয়ার যে একান্ত ব্যক্তিগত সচিব, তারপরে স্বাস্থ্য উপদেষ্টার যে একান্ত ব্যক্তিগত সচিব, তো এভাবে যদি সকলের ব্যক্তিগত সচিবের অর্থ এত পরিমাণ হয়ে থাকে, তাহলে এই নেতাদের, এই উপদেষ্টাদের অর্থের পরিমাণ কি হয়ে দাঁড়িয়েছে তা নির্ণয় করা আপাতত মনে হয় সাধারণ জনগণের কল্পনার বাহির। যে পরিমাণ উপার্জন তারা করেছে, মনে হয় না বিগত ২-৪ বৎসরে তাদেরকে আর উপার্জন করতে হবে। তো দিন শেষে এভাবে আমরা একটা অভ্যুত্থানের নেতা হব এবং অনেক টাকা উপার্জন করব, মানুষের হৃদয় নিয়ে খেলব এবং নিয়োগ বাণিজ্য, বিভিন্ন বাণিজ্য করে অর্থের যে চাহিদা সেটা মেটাবো। আর সাধারণ মানুষকে শুধু সান্ত্বনা বাক্য দিব, আপনাদের স্বাধীনতা আসছে, বৈষম্য দূর হচ্ছে। বৈষম্য দূর করার নামে যে নেতারা এই অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এত টাকা ইনকাম করছে, তার কোনো জবাবদিহিতা নেই। আর জবাবদিহিতা নেই বললেই হয়তো তারা এত ইনকাম করার সুযোগ পাচ্ছে বা করে নিচ্ছে। আর তারা যেভাবে সংস্কারের নামে আরও দীর্ঘ করতে চাচ্ছে এই শাসন ব্যবস্থা, তাহলে বলার অবকাশ রাখে না যে তাদের পরবর্তী ইনকাম বা পরবর্তী যে এই আয়ের পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা হয়তো এভারেস্ট চূড়াকেও হার মানাবে। আগামীর দিনগুলোতে এই সমন্বয়করাই যদি দল গঠন করে এদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়, তাহলে আর কোনো চিন্তা করতে হবে না এই দেশের জনগণকে। একদম পানির দামে দেশটা বিক্রি হয়ে যাবে। কাউকে ভাবতে হবে না যে এটা কীভাবে বিক্রি করা সম্ভব।
এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস, এই নাহিদ, হাসান মাসুদ। এই হাসান মাসুদ ইনি যখন প্রথমে বিভিন্ন ইন্টারভিউ দিলেন, তখন তিনি তার পরিচয় দিতে গিয়ে বলছেন যে তার বাড়িঘর ভেঙে যাওয়ার উপক্রম। সেই ছেলেটাই এখন কোটি টাকার গাড়ি করে দেশে চলাফেরা করছে। আর যখন তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে, তখন সে বলছে এটা একটা জামাত নেতা তাকে দিয়েছে। কেন দিয়েছে? এর আগে তো তাকে দেয়নি। তাহলে আপনারা তাকে কি এমন সুযোগ দিচ্ছেন বা দেবেন বলেই সে এত বড় একটা উপহার আপনাকে দিয়েছে? আপনি কত বড় নেতা হয়েছেন যে আপনাকে এত বড় উপহার দিতে হচ্ছে? এই নিয়োগ বাণিজ্য, এই স্বজনপ্রীতি, এই সুবিধা প্রদান একসময় আপনাদের পুরা দেশটাকে বিক্রি করতে খুব সহযোগিতা করবে। এত অল্প বয়সেই যদি আপনারা এত পরিমাণ ইনকাম করার পথ, উপায় খুঁজে বের করেন এবং সেটা কাজে লাগাতে পারেন, বাকি দিনগুলোতে আপনাদেরকে ধরে রাখতে পারার কারো ক্ষমতা থাকবে না। জয় বাংলাদেশ, জয় এদেশের সমন্বয়ক, জয় গণতান্ত্রিক বাংলাদেশ।